দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আজকে এই অধ্যায়টার উপর লাস্ট বেসিক ক্লাস হচ্ছে। মধ্যক ও প্রশ্রকের উপর আমি ক্লাস নিব। এটা আমাদের লাস্ট ক্লাস। এরপরে কিন্তু আমরা অনুশীলনী যে প্রশ্নগুলো আছে ওইটা সলভ করার চেষ্টা করবো, কারণ অলরেডি আমি তোমাদের প্রত্যেকটা যেমন হচ্ছে গড় গড় বের করা কিভাবে বের করতে হয় তার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। এবং আজকেও একই রকম ভাবে এই যে মধ্যকের যে প্রশ্রক শেখাবো, সেই মধ্যক এবং প্রশ্রকের সেই বিষয়টা কি এবং তার এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করবো। ঠিক আছে? তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি মধ্যক আর প্রশ্রক, এই যে দুইটা জিনিস আমরা শিখবো। এখন খেয়াল করে দেখো, প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে মধ্যক নিয়ে কাজ করব। মধ্যক, আসলে মধ্যক বিষয়টা থেকে একটা কিন্তু মানে এই শব্দটা থেকে কিন্তু কিছুটা অনুমান করা যায় যে আসলে মধ্যক বিষয়টা কি। দেখো মধ্যক মানে কি, দেখো মধ্যক শব্দের অর্থ এমনিতে আমরা যদি বুঝি তাহলে সাধারণভাবে বুঝি মানে মাঝখানে যে থাকবে তাকে বলে মধ্যক। মাঝখানে যে থাকবে, কথা কি বুঝতে পারছো? তার মানে আমরা যদি মধ্যকের কথাটা থেকে চিন্তা করি বা এই শব্দটা থেকে চিন্তা করি তাহলে বুঝতে পারতেছি যে মাঝখানে যে থাকবে তাকে বলা হয় মধ্যক। এখন খেয়াল করে দেখো, আমি যদি একটা সংখ্যা লিখি, মনে করো যে 5, 9, 4, 3, 2, 1, 7। কয়টা লিখছি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7টা লিখছি। তো এই এখান থেকে আমাদের মধ্যক বের করতে হবে, অর্থাৎ যে মাঝখানে কে থাকবে সেটা বের করতে হবে। তার আগে একটা কাজ করে নিতে হবে। দেখো 3 সেটা বলতেছো না, একটু কাজ করে নেওয়া লাগবে, কারণ দেখো আমি কিন্তু সাজায় লিখিনি সংখ্যাগুলো, সংখ্যাগুলো এলোমেলো ভাবে লিখছি, এলোমেলো। তাহলে প্রথমে আমরা করব কি, এই সংখ্যাগুলোকে সাজায় নিব। এই সংখ্যাগুলোকে সাজায় তাহলে প্রথম কোন সংখ্যাটা আসে, 1 আসে। তারপর দেখো 2, 3, 4, 5, 7 আর 9। দেখো তো 1, 2, 3, 4, 5, 6, 7টা। দেখো আমাদের কি চিন্তা করতে হবে যে মধ্যক বের করা, তোমরা ক্লাস 7-এও দেখছো। একটু মিউট থেকো, একটু মিউট, তোমার শব্দ আসতেছে, একটু মিউট থেকো। যে আমাদের যে সংখ্যাগুলো দেয়া আছে সেই সংখ্যাগুলো একটু মিউট থাকো। ওদের ক্লাসের মেয়েগুলা হচ্ছে, ওদের হচ্ছে ফ্রেন্ড জোন আরেকটা গ্রুপ আছে, ও ক্লাসের মধ্যে লিংক যাবে না। ও আল্লাহ, দেখো তোমাদেরকে এটা মনে রাখতে হবে, যখন তোমরা ক্লাসে থাকো তখন খেয়াল রাখতে হয় যে ক্লাস তো চলতেছে, আমার ওটা মিউট আছে কি আনমিউট আছে খেয়াল করতে হবে, তারপর কথা বলতে হয়। এগুলো কি তোমাদেরকে শেখানো লাগবে? দেখো তোমরা এখন বড় হয়ে গেছো না, ক্লাস 8-এ পড়ো, আর কয়েকদিন পর 9-এ উঠবা। তো এটা একটা বড় হয়ে গেছো না, এগুলো এগুলো খেয়াল করতে হবে সবসময়। যাই হোক, তাহলে আমরা মধ্যক বের করার ক্ষেত্রে আমি বললাম কি, যে প্রথমে যে সংখ্যাগুলো আমি মনে করে দিয়ে দিলাম, আমাদেরকে দেখবো যে সংখ্যাগুলো সাজানো আছে কিনা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু সংখ্যাগুলো সাজানো ছিল না। ছিল কি, দেখো এলোমেলো। 5-এর পরে 9, তারপর 4, তারপর 3, 2, 1, 7, এরকম এলোমেলো ভাবে সাজানো আছে। তা আমি করলাম কি, প্রথমে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নেওয়ার পর এখন খেয়াল করবো যে আমি কি বললাম, মধ্যক বিষয়টা কি, মাঝখানে যে থাকবে সেটা। এখন দেখো তো, এদিকে আমি 3জনকে ভাগ করে দিলাম, এই পাশে 3জনকে ভাগ করে দিলাম। তো মাঝখানে কে থাকতেছে, মাঝখানে এটা থাকতেছে না বলো? তাহলে এখানকার মধ্যক হবে আছে 4। দেখো বুঝতে পারো কি না? তাহলে মধ্যক হবে কত? মধ্যক হবে 4। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখো আমরা কিন্তু 7টা ছিল, তারপর এদিকে 3জনকে ভাগ করে দিলাম, এখানে আমি 3জনকে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে মাঝখানে যে থাকতেছে সেটা কি মধ্যক বলতেছি আমরা কিন্তু। এখানকার মধ্যকের যে সংজ্ঞাটা বা মধ্যক যে বিষয়টা, সেটা কিন্তু এমনিতে আমি মধ্যক দেখেই মানে শব্দটা দেখে বুঝতে পারতেছি মাঝখানে যে থাকবে সে। সহজ কথায় প্রথমে আমি ডাটাগুলোকে সাজাই নিব, সাজাই নেওয়ার পর মাঝখানে যে থাকবে তাকে বলবো আমি মধ্যক। দেখো এদিকে 3জনকে ভাগ করে দিলাম, এদিকে 3জনকে ভাগ করে দিলাম, মাঝখানে থাকলো হচ্ছে 4, তার মধ্যক হবে 4। মানে এই 4টা আছে মাঝখানে আছে। মনে করো একটা শাড়িতে, তোমাদের ক্লাসে মনে করো যে একটা শাড়িতে 9জন বসে আছে। তো আমি করলাম কি, একই বেঞ্চে বসে আছে। আমি তোমাদেরকে একটা কাজ বললাম যে ঠিক আছে, তোমার 9জন না, তোমরা 3জন যাও আর একটা বেঞ্চে, মানে এই ডান দিকের বেঞ্চে যাও, এই 3জন যাও হচ্ছে বাম দিকের বেঞ্চে, আর তুমি যে আছো সে মাঝখানে থেকে যাও। তুমি মাঝখানে থেকে যাও, মাঝখানের বেঞ্চে থেকে যাও। তাহলে মাঝখানে যে থাকবে সেটাই আমাদের মধ্যক হবে। কথা কি বুঝতে পারছো? তার মানে এর মধ্যক হবে 4। আমার কথা কি ক্লিয়ার বুঝেছো? জি স্যার। ওকে, এখানে একটা খেয়াল করে দেখবে, এখানে যে তথ্যগুলো নিছিলাম এটা কিন্তু বিজোড়। তোমরা একটু খেয়াল করে দেখো, এগুলো কিন্তু বিজোড়
তথ্য ছিল, কারণ 1 2 3 4 5 6 7, 7 মানে কি 7টা সংখ্যা, আর 7টা তথ্য মানে কি সেটা বিজোড় না বলো। কিন্তু যদি জোড় সংখ্যক হয়, মনে করো এই তথ্যটা আমি একটু বেশি করে লিখলাম, মনে করো 1 2 3 4 5 7 9 আর 10, মনে করো এইগুলো নিলাম, এই তথ্যগুলো আমি নিলাম। একটু খেয়াল করে দেখো, আগে ছিল বিজোড় সংখ্যক তথ্য বা ডাটা ছিল বা উপাত্ত ছিল, এবার নিলাম জোড় সংখ্যক। দেখো 1 2 3 4 5 6 7 8টা, 8টা নিয়েছি। কথা কি বুঝতে পারছো? তার মানে এবার কিন্তু আর সাজানো আছে, মানে বিশৃঙ্খল ভাবে নাই, বা সাজানো মানে সাজানো আছে, বিন্যস্ত করা আছে। এখন খেয়াল করে দেখো যে এই ক্ষেত্রে কিভাবে ভাগ করবা তুমি। মনে করো তুমি এই তিনজনকে এক দিক দিয়ে দিলা, এই তিনজনকে এক দিক দিয়ে দিলা, তো দেখো তো এখন 4 আর 5 থাকে না মাঝখানে, মধ্য কি 4 আর 5 হবে বলো? জি স্যার। এই মধ্য 4 5 স্যার। হবে না, 4 5 এর মাঝখানে একজন থাকবে। বুঝনি কথা? এখানে একজন থাকবে। কথা ক্লিয়ার বুঝেছো? আবার বলি শোনো, যদি জোড় সংখ্যক হয়, তুমি তো তিনজন এদিকে ভাগ করে দিলা, এদিকে তিনজন ভাগ করে দিলা, মাঝখানে এই যে থাকলো দুইজন, দুইজন তোমার মধ্যক হবে না। মধ্যক মানে কি মাঝখানে যে থাকবে সেটা। এখন তুমি খেয়াল করে দেখো তো যে এখানে যদি এই 4 সংখ্যাটা এবং 5 সংখ্যাটার মাঝে যে থাকবে সেটাই মধ্যক হবে না? জি স্যার। ওকে, মানে এই মাঝখানে যে থাকবে সেটা হচ্ছে মধ্যক হবে, কিন্তু মাঝখানে তো নেই। তাহলে আমরা কিভাবে বের করবো মধ্যকটা? তাহলে খেয়াল করে দেখো, মধ্যকটা বের করার নিয়মটা হচ্ছে যে জোড় সংখ্যক হয়। এখন খেয়াল করে দেখো, তাহলে আমি বুঝতে পারলাম যে আসলে এই মাঝখানে যে থাকবে সেটাই হচ্ছে মধ্যক, বাট এখানে কিন্তু দেয়া নেই। সেক্ষেত্রে মধ্যক বের করার নিয়মটা হচ্ছে এই যে সংখ্যাটা আমার আছে সেটা লিখবো যোগ এই সংখ্যাটা লিখবো বাই 2 দিয়ে ভাগ করব। তার মানে 4 5 9, 9 কে 2 দিয়ে ভাগ দিলে 4.5। তার মানে এই যে তথ্যগুলো নিছিলাম তার মধ্যক হচ্ছে 4.5 হয়। দেখো বুঝতে পারো কিনা? বুঝতে পারছো? না বুঝতে হলে বলো। স্যার। ক্লিয়ার বুঝেছো তো? জি স্যার। ওকে, এখন আমরা সূত্রে আসি। সূত্রটা কি বলে? আমরা তো এগুলো এক্সাম্পল দিলাম, এক্সাম্পল দেওয়ার পরে আমি সূত্র আসতেছি। সূত্রটা কি বলে দেখো, বলতেছে কি যে এন জোড় হলে, এন মানে কি জানো? এর মানে ডাটা গুলো যেমন হচ্ছে এখানে বিজোড় 1 2 3 4 5 6 7টা, তার মানে 7টা ডাটা আছে। তো 7টা কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে প্রথমে আমি একটা তথ্য লিখি, যদি এন বিজোড় হলে, দেখো লিখে নিতে পারো যে এন বিজোড় হলে, এন বিজোড় হলে মানে যেমন এখানে আছে 7টা, তার মানে এন মানে 7টা। তাহলে এন বিজোড় হলে মধ্যক হবে, মধ্যক হবে n বাই 2, সরি n প্লাস 1/2। এখানে সে আমি বাংলায় লিখি, ইংলিশ লেখা হয়ে গেল, ইংলিশ কেটে দিলাম, ওটা কার বাদ, ইংলিশ লেখা হয়ে গেছে। n প্লাস 1 বাই আছে 2তম পদ। কথা কি বুঝতে পারছো কি না বলো আমাকে? n বিজোড় হলে মধ্যক হবে n প্লাস 1 বাই 2তম পদ। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। দেখো জি স্যার। এখানে n কয়টা ছিল? 1 2 3 4 5 6 7টা। তাহলে এখান থেকে যদি আমি এক্সাম্পলটা লিখি, এর মানটা 7, দেখো এর মানটা হবে 7, মানে যতটা তথ্য হবে তত এর মান তত হবে। তো এর মানটা যেহেতু 7টা, তার মানে এই সূত্র হবে, এবং বিজোড় যেহেতু এই সূত্র হবে, 7 যোগ আছে 1 কত হয়? 8, 8 কে 2 দিয়ে ভাগ কত? 4 হয় না? 7তম পদ, 7তম পদ কোনটা? না 4 না, 7তম পদ। আমি কি বলছি? 4 বলছি? 7 n প্লাস 1/তম পদ। তাহলে দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা 4তম পদ, তার মানে মধ্যক হবে 4। এখন তুমি যে এখানে 4 বের হয়েছে তাই বলে যে 4 মধ্যক হবে তা না, ওইতম পদ হবে মধ্যক, মানে ওইতম পদ মানে 7তম পদ, এই 7তম পদই হবে আমাদের মধ্যক। কি বুঝলা বলো? এই বুঝতে পারছো না? জি স্যার। একজন বললো 4 হবে মধ্যক, 4 না, 4 তো এখানে হবে 4, কিন্তু আমাদের এখানে 4 দেখিয়েছে, 4 বলবো সেটা না, এটা 4তম পদ। তার মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তার মানে এই পদটাই আমাদের কি মধ্যক। এই পদ যদি 4 না হয় 5 থাকতো তাহলে 5 হতো, এখানে যদি 5 4 না থেকে 10 হতো তাহলে 10 হতো। কথা কি ক্লিয়ার বুঝেছো? জি স্যার।
ওকে, এবার দেখো যদি n জোড় সংখ্যক হয়, n জোড় হলে তাহলে মধ্যক কি হবে? মধ্যক হবে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। দেখো বুঝো কি না? n জোড় হলে মধ্যক হবে হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই আছে 2। দেখো বুঝতে পারছো কি না? জি স্যার। এবার খেয়াল করে দেখো, আমি পরের যে এক্সাম্পলটা দিছিলাম, এই যে এইটা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা। 8টা জোড় না বিজোড়? জোড়। জোড়। তাহলে n এর মানটা কত হবে? 8। 8। তাহলে এখন খেয়াল করে দেখো, ক্যালকুলেশন করো। তাহলে কি n মানে n/2 মানে 8/2, তার মানে কি 4তম হবে না? 8 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 4 হবে। 4তম পদ যোগ এখানে কত হবে? এটা হয় 4 আর এখানে 1 5, 5তম পদ, 5তম পদ বাই হচ্ছে 2। এখন আমাকে বলো তো দেখি, আমি যে এক্সাম্পলটা দিছিলাম এই 4তম পদ কোনটা? এটা না? প্রথম দ্বিতীয় তৃতীয় জি চতুর্থ। তাহলে 4তম পদ কত? 4। 4তম পদ আমি লিখলাম 4 যোগ, দেখো তো 5তম পদ কোনটা? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। 5তম পদ এটা না? তাহলে লিখলাম হচ্ছে 5 বাই হচ্ছে 2। দেখো 4 স্যার আর 5 কত? 9/2। হ্যাঁ 9/2 ক্যালকুলেশন করলে কত? 4.5 হয়। আমি তোমাকে আগেও যে 4.5 বের করে দিছিলাম, এখনো সে 4.5 বের করে দিলাম। তবে আগেরটাকে আমি 2 ভাগে ভাগ করে দিছিলাম, আর এবার আমি 2 ভাগে ভাগ না করি সূত্রের মাধ্যমে দেখালাম। কি বুঝতে পারছো? দেখো এই যে সূত্রের মাধ্যমে দেখালাম। কি বুঝলা বলো তো? একটা এক্সাম্পল দিয়ে দেখো তো বুঝতে পারো কিনা। এর এর কত হবে? আমি সাজাই দিলাম, এক্সাম্পল দিতেছি। মনে করো যে 2 7, তারপর মনে করো 11 16 17 19 20, 1 2 3 4 5 6 7 আর 21। বলো একজন, এটার মধ্য কত হবে? বলো। বলতে পারবো না? এটার মধ্য কত? আমি তো সাজাই দিছি আরো সোজা। 33। কত হচ্ছে? 16.5। 16.5। 16.5। 16 যোগ 17 ভাগ আছে 2। হ্যাঁ 16.5। বুঝতে পারছো কি? এটা একজন বলছে 16.5, আমিও ক্যালকুলেশন দেখলাম 16.5। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে তো মধ্যক ইনশাল্লাহ পারবা। এখন আমরা যেটা দেখাবো, মধ্যকের একটা বিষয় আছে। তার আগে একটা প্রচুরকটা দেখে আসি আমরা, যেহেতু আমি শেষ করে দিব প্রচুরকটা। প্রচুরকটা দেখো কি? প্রচুরক শব্দের অর্থ মানে যেটা বেশি পরিমাণ থাকবে, মানে প্রাচুর্য, মানে প্রাচুর্য বুঝো? এই যে একটা শব্দ আছে না প্রাচুর্য, জি স্যার। এই যে প্রাচুর্য আছে না একটা শব্দ, এই প্রাচুর্য থেকে আমাদের আসছে প্রচুরক। প্রাচুর্য মানে কি? অনেক, যেটা থাকবে অনেক। মানে করে যে তার বলছে যার ধন সম্পদে অনেক বেশি আছে, প্রাচুর্য পরিমাণ আছে, তার মানে তারপর অনেক বেশি আছে ধন সম্পদ। তার মানে যে জিনিসটা বেশি থাকবে সেটাকে বলবো প্রচুরক আমরা। ঠিক আছে? প্রাচুর্য থেকে প্রচুরক আসছে। তো প্রচুরক মানে যেটা থাকবে সবচেয়ে বেশি। মনে করো আমি একটা সংখ্যা লিখছি 3 7 9 3 2 1। তো দেখো তো এখানে কোন সংখ্যাটা বেশি আছে? 9। কি বলো? 3। স্যার 3। 3। এই যে 3, এই যে 3, 3টা ডাবল আছে, 2বার আছে। তার মানে এ সবচেয়ে বেশি আছে, তার মানে এর প্রচুরক আছে 3। তার মানে আমি যে ডাটাগুলো লিখছি তার প্রচুরক আছে কত? এখান থেকে তার প্রচুরক আছে কত বলো? 3। এখন খেয়াল করে দেখো, আরেকটা আমি এক্সাম্পল দিতেছি। মনে করো এর প্রচুরক কত? 3। তো আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, মনে করো যে 1 2 4 7 9 11।
বলো তো দেখি এইটার কোনো প্রচুরক আছে কিনা? নেই। নেই। নো কারণ স্যার। হচ্ছে প্রচুরক আমরা বলতে আমরা বুঝি সেটা যে আসলে যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে সেটাকে আমরা প্রচুরক বলি। দেখো এখানে কোনো সংখ্যাটাই কিন্তু বেশি পরিমাণে নাই, মানে তথ্যগুলো বেশি নাই, সবই একরকম একটা করেই, 1 2 4 7 9 11, তার মানে সব একটা একটা করেই। এখানে তার মানে দেখা যাচ্ছে যে আমাদের বেশি কিছু নাই, তার মানে আমাদের প্রচুরক এখানে নেই। আর আমরা বুঝলাম তাহলে প্রচুরক বলতে বোঝাচ্ছি যে সংখ্যাটা বা যে তথ্যটা বেশি পরিমাণে থাকবে সেটা আমাদের প্রচুরক বলবো। ক্লাস তোমরা 7-এও এটা দেখে আসছো যে আমরা প্রচুরক বলতে কি বুঝি বা প্রচুরক বের করতে কিভাবে পারবো আমরা। তুমি কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। এখন কথা হলো, তাহলে তো আমাদের মোটামুটি এই অধ্যায়ে কিন্তু বেসিক শেখানো শেষ। আর একটা কাজ আছে মধ্যক বের করার ক্ষেত্রে, আমি একটু দেখাই তোমাদেরকে। মনে করো আমি তো মধ্যক বের করার বিষয়টা শিখালাম, এটা কিন্তু ছিল অশ্রেণীকৃত ডাটা। এটা খেয়াল করে দেখো, এই যে ডাটাগুলো আমি লিখছি, এই ডাটা, এই যে ডাটা, তারপর হচ্ছে এই ডাটাগুলো কিন্তু অশ্রেণীকৃত ডাটা, ঠিক না? বলো শ্রেণীকৃত ডাটা কি এগুলো? কথা বলো। এই ডাটাগুলো কি শ্রেণীকৃত না অশ্রেণীকৃত? অশ্রেণীকৃত। অশ্রেণীকৃত। এখন অশ্রেণীকৃত ক্ষেত্রে আমরা শিখালাম যে অশ্রেণীকৃত ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র আছে, তোমরা লিখে নিতে পারো। এন বিজোড় হলে মধ্যক হবে এটা, মানে n+1/2 তম পদ, আর n যদি জোড় হয় তাহলে মধ্যক হবে n/2 তম পদ প্লাস ইকুয়াল টু এটা। তো এখন যদি এটা অশ্রেণীকৃত ডাটা ছিল, বাট যদি শ্রেণীকৃত ডাটা হয়, দেখো আমি একটা এক্সাম্পল আগে থেকে তুলে নিছি তোমাদের জন্য সুবিধা হয়। মানে দেখো লেখা আছে এখানে একটা এক্সাম্পল, যে নিচে 50 জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। মনে করো তোমাদের ক্লাসে 50 জনের ক শাখায় 50 জন স্টুডেন্ট, এই 50 জন স্টুডেন্টের গণিতে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারটার একটা সারণী দেওয়া হলো। এখন দেখো এটা কিন্তু শ্রেণীকৃত, তো এখানে আছে মধ্যক নির্ণয় করো। এখন বলতেছি কি মধ্যক নির্ণয় করো, এই ক্ষেত্রে আমরা মধ্যকটা কিভাবে নির্ণয় করবো? বুঝতে পারছো বিষয়টা? ওইগুলো ছিল তোমার শ্রেণীকৃত না, জাস্ট এমনি এক কিছু ডাটা দেওয়া ছিল, বাট একটা শ্রেণীতে দিয়ে দিছি। দেখো খেয়াল করো, প্রাপ্ত নম্বর 45টা পেয়েছে 3 জন, গণসংখ্যা মানে 3 জন পেয়েছে। 50 মার্ক পেয়েছে 2 জন, 60 মার্ক পেয়েছে 5 জন, 65 মার্ক পেয়েছে 4 জন, 70 মার্ক পেয়েছে 10 জন, 75 মার্ক পেয়েছে 15 জন, 80 মার্ক পেয়েছে 5 জন, 90 মার্ক পেয়েছে 3 জন, 95 মার্ক পেয়েছে 2 জন, 100 মার্ক পেয়েছে 1 জন। এরকম একটা সারণী দেওয়া আছে। এখন এখান থেকে মধ্যকটা বের করতে হবে। মধ্যক মানে এরা যে মার্ক গুলো পেয়েছে তার গড়ে মানে মাঝখানে কে পেয়েছে, সহজ কথা। যেমন আমরা ওখান থেকে মধ্যক বের করলাম না, এখান থেকে আমরা মধ্যকগুলো বের করব, যে কত নম্বর আমরা একটা মধ্য কত নম্বর পেয়েছে সেটা আমরা বের করবো, মধ্যক বের করব। তো এই ক্ষেত্রে মধ্যক বের করার ক্ষেত্রে একটু এক্সট্রা কাজ করা লাগে। সেই এক্সট্রা কাজটা কি, তোমাকে আমি যদি স্কেলটা খুঁজে পাচ্ছি না, পেয়েছি, তো এক্সট্রা কাজ করা লাগবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি কিন্তু তোমাদেরকে আমি আবার বলি, এই ডাটাগুলো যদি এই ডাটাগুলো এইভাবে থাকে, তখন কিন্তু আমি তোমাদেরকে এই মধ্য বের করার দুইটা সূত্র শেখালাম, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, এক্সাম্পল দিয়ে দেখালাম। বাট যখন ডাটাগুলো এইভাবে থাকবে, অর্থাৎ শ্রেণীকৃত ভাবে থাকবে, বিন্যস্ত করা থাকবে, তখন আমরা কিভাবে মধ্যক বের করব সেই প্রসেসটা একটু দেখো। সেটা কি করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে এই যে এইভাবে দেখো, একটু কাজটা করে নাও। আমরা একটু কাজটা করতেছি, দেখো। একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, এটা আমরা যে মধ্যক বের করতে চাই নিয়মটা শিখে নাও। তাহলে আমরা প্রথমে এখানে যে প্রাপ্ত নম্বর যা আছে তাই লিখবো, প্রাপ্ত নম্বর লিখবো এই ঘরটায়, এই ঘরটা লিখবো গণসংখ্যা, মনোযোগ দাও, এটা লিখবো গণসংখ্যা। আর এই ঘরটা যেটা আসছে এক্সট্রা ভাবে সেটা লিখবো যে ক্রমযোজিত গণসংখ্যা। না বুঝতে পারলে আমাকে বলো। তাহলে আমরা কিন্তু যদি শ্রেণীকৃত ডাটা থাকে সেক্ষেত্রে মধ্যক বের করার নিয়মটা হচ্ছে আমাদেরকে এভাবে করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। এটা এক্সট্রা ভাবে এই লাইনটা লিখতে হবে। কথা কি বুঝতে পারছো? প্রাপ্ত নম্বর গণসংখ্যা আর এটা ক্রমযোজিত গণসংখ্যা, এই লাইনটা আমাদের বেশি করে লিখতে হবে। তো এখন প্রাপ্ত নম্বরগুলো আমি লিখে নিই। এটা 45,
তারপরে হচ্ছে 50, তারপর হচ্ছে 60, 65, 70, 75, 80, 90, 95, 100। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু বিষয়টা বুঝতে পারছো কিনা? জাস্ট আমি এই মানগুলো বসিয়ে নিলাম। দেখো ক্লিয়ার হয়েছে কি? আমি কিছুই করিনি, শুধু প্রাপ্ত নম্বরগুলো কি করলাম, এখানে বসাই দিলাম। এখন গণসংখ্যাগুলো দেখে নিই এখান থেকে কি দেওয়া আছে। 3, 2, তারপর হচ্ছে 5, 4, 10, 15, 5, 3, 2, 1। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমার কি বুঝতে পারতেছো? ক্লিয়ার? যদি এরকম গণসংখ্যা সারণী দেওয়া থাকে সেক্ষেত্রে মধ্যক বের করার নিয়মটা হচ্ছে তোমাকে এক্সট্রা ভাবে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রাপ্ত নম্বর গণসংখ্যা দিয়ে এক্সট্রা ভাবে এই যে ক্রমযোজিত গণসংখ্যা আছে এটা করতে হবে। এইটা কি আসলে ক্রমযোজিত গণসংখ্যাটা আছে? দেখো খেয়াল করে, খুব মনোযোগ দিবা, খুবই নতুন জিনিস তো, ভালো করে খেয়াল করবা। এই যে 3 সংখ্যাটা আছে এখানে লিখে দিবা, লিখে দিলাম। এরপরে 3-এর সঙ্গে এই 2 যোগ করবা, মানে এই 3-এর সাথে এই 2 যোগ করবা, কত হবে? 3-এর সাথে 2 যোগ করলে 5 হবে না? সেই 5টা আমরা এখানে বসাবো। এবার এই 5-এর সাথে এই 5 যুক্ত করবো, কত হবে? 10 হবে না? 10। এই 10-এর সাথে এই 4 যোগ করবো, কত হবে? 14 হবে। এই যে বসালাম। 14 সাথে এই 10 যোগ করলে কত হবে? মানে পরের পরপরটা 24। এই 24-এর সাথে পরে এই 15 যোগ করলে কত হবে? 39। এখানে তো তোমার 39, এই যে আমি 39 লিখলাম। এখন এই 39-এর সাথে এই 5 যোগ করলে কত হবে? 44। 44-এর সাথে এই 3 যোগ করলে কত হবে? 47। 47-এর সাথে এই 2 যোগ করলে কত হবে? 49। আর 49-এর সাথে এই যোগ করলে হবে 50। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। দেখো বুঝতে পারো কি না? না বুঝতে পারলে আমাকে বলো, আমি আবার বুঝাই দিব। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে আমাদের তাহলে এটা বুঝতে পারলা যে আমরা প্রথমে প্রাপ্ত নম্বর লিখে নেব। হ্যাঁ বলো স্যার। প্রত্যেকটা ক্রমযোজিত গণসংখ্যায় কি আমরা এইভাবে যোগ করে পরেরটা বসিয়ে দিব? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমরা বসিয়ে দেবো পরেরটা। মানে প্রথমে যেটা আছে সেটা লিখবো, যেটা আছে সেটা লিখবো, পরে এই 3-এর সাথে পরের সংখ্যাটা, মানে 3-এর পরের সংখ্যাটা যোগ করবো। কত হলো? 5 হলো। 5-এর সাথে পরের সংখ্যাটা এই 5, 10 হলো। 10-এর সাথে পরের সংখ্যাটা মানে 14 হলো। 14-এর সাথে পরের সংখ্যাটা 10, 24, এভাবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন দেখো তো গণসংখ্যা মোট কতজন? 50 জন না? এটা না লিখলেও হবে, 50ই হবে। তো গণসংখ্যা n দ্বারা প্রকাশ করে, মানে এটাকে টোটাল n দিয়ে কত হবে? 50। দেখো বুঝো কি না? এটা যোগ করলে 50ই হবে, 50ই হবে। কারণ কি এখানে আমাদের 50 জনের ছাত্রীর কথাই বলেছিল। এখন দেখো খেয়াল করে, আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিলাম। এখন খেয়াল করে দেখো তো, এই যে গণসংখ্যা যে আমি 50 পেলাম, এটা জোড় না বিজোড়? জোড় স্যার। জোড়। তা আমাদের নিয়মটা কি ছিল? যদি জোড় সংখ্যক হয়, সূত্র তো এই যে দেখে আসলা, যদি জোড় সংখ্যক হয় তাহলে মধ্যক হবে কি n/2তম পদ প্লাস n/2তম প্লাস 1, মানে 2 প্লাস 1তম পদ বাই আছে 2 না? বলো, এটা শিখলাম না? জি স্যার। ওকে, এখন তুমি খেয়াল করে দেখো, এখন আমরা একটা চেষ্টা করব। দেখো n তো 50, মানে জোড়। তুমি লিখে নিতে পারো যে যেহেতু n জোড় সংখ্যা, তোমরা সেভাবে বলতে পারো। তো আমি সেটা বলতেছি না, আমি জাস্ট এমনি লিখতেছি। সুতরাং মধ্যক হিসেবে লিখতেছি, মধ্যক ইকুয়াল টু লিখতে পারি কি n/2তম পদ যোগ n/2 প্লাস 1তম পদ বাই হচ্ছে কি 2। এখন খেয়াল করে দেখো, n এর মানটা যদি 50 হয় তাহলে কি 50-কে 2 দিয়ে ভাগ দিলে 25 হবে না? বলো, তাহলে কি এটা 25তম পদ হবে না? জি স্যার। 25তম পদ জি। যোগ, তাহলে এর সাথে আরো এক যোগ করলে 26তম পদ হবে। 26তম পদ বাই হচ্ছে 2, বলো ঠিক না? জি স্যার। এবার ইম্পর্টেন্ট কথা শোনো মনোযোগ দিয়ে। এই 25তম পদ কোথায় আমি চেক করব? 25তম পদটা কোথায়? আবার আমরা এখানে চলে আসবো ক্রমযোজিত গণসংখ্যার কাছে। এখন ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে তুমি এটা চিন্তা করো তো, এটা 3, 5, 10, 14, 24। আমরা বের করব কি 25তম পদ। একটু খেয়াল করো মনোযোগ দিয়ে।
25তম পদ, 25তম পদটা কোথায় থাকবে? 24-এরই পরে থাকবে না বলো? হুম, স্যার 25তম পদটা কোথায় থাকবে? 24-এর পরে থাকবে না? আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার তাহলে আমরা দেখলাম কি যে আমাদের এখন বের করতে হবে, দেখো খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমাকে বের করতে হবে 25তম পদ, 25তম পদ আর 26তম পদ। আমি খেয়াল করবো, সেক্ষেত্রে আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যার দিকে খেয়াল করব। তো ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে খেয়াল যদি করি, আমি দেখতেছি যে 24-এর পরে হয় 25তম পদ, তার মানে 25তম পদটা আছে এখানে, খেয়াল করো এখানে আছে। তো এর সোজাসুজি যেটা থাকবে, দেখো কোনটা বলো, সেটা হচ্ছে এই 75 না বলো? এই বুঝতেছো না? জি স্যার জি স্যার না বুঝতে বলে আমাকে বলো যে স্যার আমি এটা বুঝতে পারতেছি না, কারণ খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ধরনের পরীক্ষায় তোমাদের থাকবে, কিন্তু এটা তোমাকে মধ্যক বের করতে বলা হবে, তুমি মধ্যক বের করো, তখন কিন্তু তোমাকে মধ্যক বের করা লাগবে। আমি কথা কি বুঝতে পারছো? দেখো 25তম পদ আমি বের করতে চাচ্ছি, এই যে 25তম পদ, 25তম পদ বের করতে চাচ্ছি। 25তম পদটা মানে কি? 24-এর পরে না 25তম পদ? তাহলে 24-এর পরে মানে কি পাচ্ছি? এই যে এইটা পাচ্ছি, এইটা। তার মানে এর সোজাসুজি, 39। এই সোজাসুজি যেগুলো পাবো তার মার্ক কি হবে? আমার 75। মানে এই লাইনে যেটা থাকবে সেটা আমি এখানে লিখবো। তাহলে 25তম পদ আমি কি লিখবো তাহলে? 75। কথা কি বুঝতেছো? দেখো জি স্যার তাহলে আমাদের মধ্যকটা হবে এই যে 75 যোগ যোগ, এবার দেখো 26তম পদ, এখন খেয়াল করে দেখো 26তম পদ, 26তম পদ কোনটা? অবশ্যই 24-এর পরে থাকবে, স্যার 80। তার মানে 80 কেন? এটাও 75 হবে। এবার তো 75 হবে। 80 কোথা থেকে পাইলা তুমি? 24-এর পরে তো এখানে থাকবে, তুমি 44-এ, তুমি বোঝানোর কথা আমার। 26তম পদ তোমার কি 44-এর ভিতরে থাকবে, না 24 থেকে 39-এর মাঝে থাকবে? কোনটা থাকবে বলো? 24 থেকে 24 39। থেকে 39-এর মাঝে। হ্যাঁ 39-এর মাঝে থাকবে। এখন 44-এ চলে যাচ্ছ কেন? তাই 24 থেকে 39-এর মাঝে থাকবে। তাই বিষয়টা হচ্ছে 24 তো নিতে পারবে না, 24-এর পরে থাকবে। তার মানে পরে যে টার্মটা থাকবে, পরে যে সংখ্যাটা থাকবে, ওকে আমি কাউন্ট করব। সেক্ষেত্রে তাহলে 26তম পদেও আবার ঠিক এই বরাবরই হবে। তো এই বরাবর কত হবে? 75 হবে। সেক্ষেত্রেও এই 75ই হবে বাই 2। তাহলে 75 75 150 হয়। 150-কে যদি তুমি আবার 2 দিয়ে ভাগ করো, থাকে আছে 75। এটাই আমাদের মধ্যক। দেখো বুঝো কিনা। সুতরাং মধ্যক 75। যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো তোমাদেরকে। এটাই আমাদের অ্যান্সার। কে যেন বলছিল যে 44-এর ঘরে হবে, এখন বলো তো দেখি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা তোমরা? এই তোমরা ক্লিয়ার হওনি? জি স্যার ক্লিয়ার হয়েছে। বুঝতে স্যার পারছো? হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? নো স্যার। এখন শোনো, মনোযোগ দাও। তাহলে মধ্যক বের করে আমরা শিখলাম। এখন তোমার যে হোমওয়ার্কটা থাকবে, আমি হোমওয়ার্কটা আমি আগে লিখে দিচ্ছি। সেই হোমওয়ার্কটা থাকবে হচ্ছে অনুশীলনী 11। অনুশীলনী 11 এর প্রশ্ন হচ্ছে 1 থেকে শুরু করে, আমি একটু দেখাই, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত। আমার কথা কি বুঝতে পারছো? 1 থেকে জি 8 স্যার। পর্যন্ত মানে যে এমসিকিউ গুলো যেটা আছে সেগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। না বুঝতে পারলে আমাকে বলো। তাহলে তোমাদের যে হোমওয়ার্ক গ্রুপটা আছে, সেই হোমওয়ার্ক গ্রুপে অবশ্যই অ্যান্সারটা শুধু লিখবা, মানে ক হবে বা খ হবে, কর মান কত হবে, এই মানটা লিখে খাতায় ছবি তুলে সেটা আমাকে দেখাই দিবা, ঠিক আছে? 1 থেকে 8 পর্যন্ত তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার ওকে, এটা অবশ্যই যেন সবাই এটা কিন্তু করবা, 1 থেকে 8 পর্যন্ত আমাকে দেখাইবা। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো 1 থেকে 8 পর্যন্ত। এখন এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে যে মধ্যক যা বের করলাম, এই মধ্যক বের করার ক্ষেত্রে? নো স্যার। ওকে, তাহলে তোমরা লিভ নিতে পারো, এমনিতে ক্লাস শেষ হয়ে যাবে, টাইম নেই, কেটে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার আলাইকুম। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।